আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল নিয়ে। অর্থাৎ ২ নম্বর সৃজনশীল প্রশ্নটি যেভাবে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে প্রত্যেকটা লেনদেনের ওপেন আর সাতজারি করে ফেলবো। তারপরে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ২ নাম্বার সৃজনশীলটা এটা কিন্তু পুরাতন বই, যাদের ২০২৫ সাল বা তার আগে রয়েছে তাদের ৩ নাম্বার সৃজনশীল প্রশ্ন। বাট ২০২৬ সালের জন্য এটি ২ নাম্বার সৃজনশীল প্রশ্ন। ২০২৬ সালের ২ নাম্বার সৃজনশীল প্রশ্নটা ৬ নাম্বারে দেওয়া হয়ে গেছে। তো কি বলা আছে দেখো। আব্দুর রহমান এন্টারপ্রাইজ ২০২৫ সালের মার্চ মাসের ১ তারিখে নগদ ২,৪০,০০০ টাকা এবং ৫৬,০০০ টাকার যন্ত্রপাতি ২১,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে ব্যবসা আরম্ভ করলো কি কি নিয়ে? যে নগদ টাকা ২,৪০,০০০ এবং ৫৬,০০০ টাকার যন্ত্রপাতি, ২১,০০০ টাকার পণ্য দ্রব্য, এই তিনটা জিনিস নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাইলে পণ্য দ্রব্য যেটা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, পণ্য দ্রব্য এখানে একটা বিষয় রয়েছে। এই জায়গায় অনেকে একটু খটকা লাগে যায় বা অনেকে এই জায়গাটা ভুল করে। পণ্য দ্রব্য যখন বৃদ্ধি পায় তখন ক্রয় হিসাব লিখতে হয়। পণ্য দ্রব্যের নামে সরাসরি হিসাব লেখা যাবে না। হ্যাঁ? তাহলে পণ্যদ্রব্য যখন বৃদ্ধি পাবে তখন ক্রয় হিসাব লিখবা। তাইলে ক্রয় হিসাব একটা ব্যয়। অপরদিকে এই টাকাটা যেহেতু মালিক নিয়ে আসছে, এই পণ্যটা যেহেতু মালিক নিয়ে আসছে, সেহেতু এটি মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাই এটা ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পণ্যদ্রব্য ব্যয়টাকে তখন ব্যয় হলে কি হবে? সেটা ক্রয় হিসাবে ডেবিট লিখতে হবে। আর মূলধন হিসেবে ক্রেডিট লিখতে হবে ২১,০০০ টাকা। যেহেতু টাকাটা মালিক দিয়েছে এজন্য মূলধন হিসেবে লিখতে হবে। আর ২,৪০,০০০ টাকা নগদ বৃদ্ধি পেয়েছে, তাইলে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ২,৪০,০০০ টাকা মালিক দিয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে নগদের হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট। অপরদিকে যন্ত্রপাতি নগদের ঠিক আ একই কাছাকাছি একই রকম নগদ এটাও একটা সম্পদ, যন্ত্রপাতি এটাও একটা সম্পদ। এখানে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর এই যন্ত্রপাতিটি মালিক দিয়েছে তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে এইটা গেল ১ তারিখের লেনদেন। এরপর মার্চের ৩ তারিখে বলা আছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়। দেখো ক্রয়, এখানে পণ্য ক্রয় করেছো, এখানেও পণ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে পণ্য বৃদ্ধি পেলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট করতে হয়। তাহলে কার কাছ থেকে পণ্য ক্রয় করেছো? কাশেম ট্রেডার্সের কাছ থেকে। আমি এর আগেও বলেছি তোমাদেরকে বারবার এই জিনিসটা নোট করে নিবা। ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয় বা বিক্রয়ের সময় কোনো আ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে এবং সেখানে নগদে বা চেকে এরকম কোনো কিছু উল্লেখ নাই, তখন সেটি বাকিতে হয়েছে। এখানে দেখো কাশেম ট্রেডার্স এর নাম উল্লেখ আছে। তাইলে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে এবং নগদে কিনছে না বাকিতে কিনছে বা চেকের বিনিময়ে কিনছে এটা কিন্তু উল্লেখ নাই। তার মানে এটা বাকিতে করা হয়েছে। ঠিক আছে? যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে তখন কোনো কিছু উল্লেখ না থাকলে বাকিতে হয়েছে ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে কাশেম ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় করেছো ৩৪,০০০ টাকা। তাহলে ৩৪,০০০ টাকা পণ্য তুমি পেয়েছো, ব্যয় হয়ে গেছে তোমার ৩৪,০০০ টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে। আর এখানে তোমার কাশেম ট্রেডার্স পাওনাদার, সে তোমার কাছ থেকে টাকা পাবে। কেউ তোমার কাছ থেকে টাকা পাবে, সে হলো পাওনাদার। আর পাওনাদার হলো দায়। দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাইলে প্রদেয় হিসাব ব্র্যাকেটে কাশেম ট্রেডার্স লিখে দিতে পারো। দিয়ে এটাকে ক্রেডিট করবা। এরপর মাসের ৬ তারিখে জাহিদ স্টোরের নিকট বিস্কিট বিক্রয়। এখানেও দেখো এই যে জাহিদ স্টোর, এটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, নগদ বা বাকি কোনো কিছু উল্লেখ নাই। তার মানে এটা বাকিতেই হয়েছে। বিস্কিট বিক্রয় করেছে। তো এটা তার একটা বিস্কিট আ তৈরি ফ্যাক্টরি হয়তোবা হতে পারে। তো বিস্কিট বিক্রি করছে মানে পণ্য বিক্রি করেছে। ঠিক আছে? তাইলে বিক্রয় করলে আয় হয়। আয় হলে ক্রেডিট করতে হয়। তাইলে বিক্রয় হিসাব ক্রেডিট। আর কার কাছ থেকে বিক্রয় করেছো? জাহিদ স্টোরের কাছ থেকে। তাইলে জাহিদ স্টোরের কাছ থেকে তুমি এই টাকাটা পাবে। কারো কাছ থেকে তুমি টাকা পাবে এরকম মনে হলে সে হয় দেনাদার। ঠিক আছে? আর দেনাদার হলো সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে জাহিদ স্টোর ডেবিট হবে বা দেনাদার বা প্রাপ্য হিসাবও বলতে পারো। দেনাদার, প্রাপ্য হিসাব একই জিনিস। আর দেনাদার বা প্রাপ্য হিসাবকে আইডেন্টিফাই করার জন্য আমরা জাহিদ স্টোর লিখতে পারি। ঠিক আছে? তাইলে এইটা ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে।
7 তারিখে বলা আছে দোকান ভাড়া পরিশোধ করা হলো, এটা হলো ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে ভাড়া হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে, নগদ টু সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। মাসের 10 তারিখে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় মানে কি নগদ টাকা বৃদ্ধি পাইছে, আর সরি পণ্য ক্রয়, তাহলে ক্রয় কারণে নগদে পণ্য ক্রয়, ও সরি মার্চের 10 তারিখ নগদে পণ্য বিক্রয় ৭৫,০০০ টাকা, তার মানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদ টাকা বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পাইছে, নগদান হিসাব ডেবিট হবে, আর বিক্রয় ফলে আয় বৃদ্ধি পায়, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চের 17 তারিখে নগদে পণ্য ক্রয়, বিক্রয়ের উল্টাটা, ঠিক আছে, এই ক্ষেত্রে নগদ টাকা কমে গেছে এবং ব্যয় হয়ে গেছে, তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, নগদ টাকা বা সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। মার্চের 19 তারিখ পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, এইখানে কিন্তু বিক্রয় লেখা আছে স্যার, এখানে বিক্রয় লেখা আছে, বাট বিক্রয় বা ক্রয় হিসাব তখনই হয় যখন তার আগে পণ্য লেখা থাকে, বাট যদি এছাড়াও অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে সেই হিসাবে হবে, যেমন এখানে কি লেখা আছে বিক্রয় রাখেন যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি হিসাবে হবে, ঠিক আছে, এটা বিক্রয় করে টাকা পেয়েছো তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে নগদান হিসাব ডেবিট, আর যন্ত্রপাতি, যন্ত্রপাতি একটা সম্পদ, এই সম্পদটা কমে গেছে, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এখানে বিক্রয় হিসাব কিন্তু লেখা যাবে না, বিক্রয় হিসাব তখনই লেখা যাবে যখন তার আগে পণ্য লেখা থাকবে, যেমন 10 তারিখে যে পণ্য বিক্রয় ছিল এটা হবে, ঠিক আছে, বা 6 তারিখে বিস্কিট বিক্রয়, বিস্কিট একটা পণ্য ছিল, ঠিক আছে, এই জন্য এটাও বিক্রয় হিসেবে লেখা যাবে, বাট যন্ত্রপাতি বিক্রয় এটা বিক্রয় হিসেবে লেখা যাবে না, এটা সম্পদ কমে গেছে, হ্যাঁ। এরপর মার্চের 21 তারিখে জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয়, ময়দা এটা একটা তার হলো যেহেতু এটা ফ্যাক্টরি, তো ময়দা বিস্কিট এগুলো ক্রয় বিক্রয় করা এগুলো পণ্যের মধ্যে পড়ে, ঠিক আছে, এই জন্য এটাও ক্রয় হিসাবে যাবে, ঠিক আছে, এটা ক্রয় হিসাবে যাবে, তো এখানে নগদ বা বাকি কিছু উল্লেখ নাই, বাট জনতা স্ট্যাটাস নাম উল্লেখ আছে, যার কারণে এটা বাকিতে হয়ে গেছে, তাহলে ক্রয় হিসাব 17,500 টাকা ডেবিট হবে এবং প্রদেয় হিসাব জনতা ট্রেডার্স হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500 টাকা, তাহলে মালিক যা উত্তোলন করে সেটাকে উত্তোলন হিসাব লিখতে হয়, আর যা উত্তোলন করবে সেটা ক্রেডিট করব, যদি পণ্যদ্রব্য উত্তোলন করে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট করব, আর যদি নগদ টাকা উত্তোলন করে তাহলে নগদান হিসাব ক্রেডিট করব, যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করব, বুঝতে পারছো, এখানে নগদ টাকা উত্তোলন করেছে তাই নগদান হিসাব ক্রেডিট করব। ক নম্বর প্রশ্ন বলেছে উপযুক্ত তথ্য হতে মার্চ মাসে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, স্যার বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাইলে বিক্রয় মানে কি, যেটা যেই বিক্রয়ের আগে পণ্য লেখা আছে সেটি হলো বিক্রয়, যে বিক্রয়ের আগে পণ্য ব্যতীত অন্য কোনো কিছু লেখা আছে, যেমন দেখো 19 তারিখে যন্ত্রপাতি লেখা আছে, এইটা বিক্রয় হবে না, এটা বিক্রয় হিসেবে আসবে না, তাহলে বিক্রয় হিসেবে আসবে কি কি, দেখো মার্চের 6 তারিখ এই যে বিস্কিট বিক্রয় এটা আসবে, তারপরে হলো নগদে পণ্য বিক্রয় মার্চের 10 তারিখ, এই দুইটা আসবে, হ্যাঁ, এই দুইটা আইটেম আসবে, তাহলে এটা সমাধান কিভাবে করব, দেখো বিক্রয়ের পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ টাকা টাকা দিব, ঠিক আছে, তারিখ হলো 2025 মার্চের 6 তারিখ জাহিদ স্টোরসের নিকট বিস্কিট বিক্রয় 15,000 টাকা, তারপরে মার্চের 10 তারিখে নগদে বিক্রয়, 10 তারিখে এই যে দেখো নগদে বিক্রয় 75,000 টাকা ছিল, তাইলে নগদে বিক্রয় 75,000 টাকা, তাহলে দুইটা যোগ করলে 90,000 টাকা হয় মোট বিক্রয় পরিমাণ। ক নম্বর প্রশ্নের সমাধান শেষ। এরপর খ নম্বর প্রশ্ন বলেছে হিসাব সমীকরণের উপর 1, 3, 7 ও 10 তারিখে লেনদেনগুলোর প্রভাব দেখাও, তাইলে 1 তারিখ কি বলেছে, এটা একটা আমরা এরেজ করে দিই, হ্যাঁ এখানে দরকার নাই, তাইলে আমাদের বলেছে 1 তারিখ, ঠিক আছে, 1 তারিখ, তারপরে হলো 3 তারিখ, 7 তারিখ আর 10 তারিখ, এই চারটি লেনদেনের প্রভাব দেখাইতে হবে হিসাব সমীকরণে। হিসাব সমীকরণ সমান কি, এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই যে দায় প্লাস মালিকানা সত্ত্বের উপর এবং মোট সম্পদের উপর যে প্রভাব পড়বে সেই প্রভাবটা দেখাইতে বলছে, ঠিক আছে, তাহলে এটা সমাধান দেব, দেখো এই যে এখানে নগদ একটা সম্পদ, তারপরে যন্ত্রপাতি একটা সম্পদ, পণ্যদ্রব্য একটা ব্যয় এবং মালিকানা সত্ত্ব একটা ওই ওনার সিকিউরিটির মালিকানা সত্ত্বের একটা ঘর যাবে, তার মানে এখানে চারটা ঘর পাইলাম, তারপরে এখানে দেখো কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, তার মানে কাশেম ট্রেডার্সের নিকটে টাকা পাওয়া যাবে, তাহলে এটা কি হবে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব হবে, ঠিক আছে, সরি
কাস্টম ট্রেডার্স টাকা পাবে, হ্যাঁ, পাওনাদার বা প্রদেয় হিসাব হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে একটা তৈরি হয়ে গেছে। 7 তারিখে দোকান ভাড়া পরিশোধ করছি, নগদে দিয়েছি এবং ভাড়া তো মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। এরপরে 10 তারিখে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, নগদ টাকা বৃদ্ধি পাইছে, এগুলো যাবে, ঠিক আছে। তাইলে 1 তারিখে কি আছে, নগদ 2,40,000 টাকা বৃদ্ধি পাইছে, 56,000 টাকা যন্ত্রপাতি বৃদ্ধি পাইছে এবং এই তিনটার যোগফল কত হবে দেখো তো একটু। তিনটার যোগফল হবে 2,40,000 প্লাস 56,000 প্লাস 21,000। তাইলে এই মোট হলো 3,17,000। এই 3,17,000 হবে মূলধন হিসাব, ঠিক আছে, বা মালিকানা সত্ত্ব হিসাব, ঠিক আছে। তাইলে দেখো এটা কি সমীকরণে ঘর কাটবো। সম্পদে শুধু নগদ আর যন্ত্রপাতি আছে, পাওনাদার আর মালিকানা সত্ত্ব আছে এই পাশে। তাহলে নগদে 2,40,000 টাকা বৃদ্ধি পাইছে, যন্ত্রপাতি 56,000 টাকা, আর তিনটার যোগফল মালিকানা সত্ত্ব হিসেবে বৃদ্ধি পাইছে 3,17,000। তাইলে মূলধন আনয়ন হবে এখানে। এখন এই যে পণ্যদ্রব্য যেটা নিয়ে আসছো, এটা তো পণ্যদ্রব্য ক্রয় হিসাব করেছো, ক্রয় হিসাব তো ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়। এই জন্য আবার ক্রয় হিসাবের জন্য এখানে মালিকানা সত্ত্ব থেকে আবার 21,000 টাকা মাইনাস করে দিছি। তাইলে ক্রয় খরচ হিসেবে এটা মাইনাস করে দেব। এরপরে 3 তারিখে কি বলেছিল, কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়, ব্যয় যেহেতু। আর যেহেতু কাশেম ট্রেডার্সের নিকট থেকে বাকিতে ক্রয় করেছে, টাকাটা পরিশোধ করতে হবে, তাহলে পাওনাদার তৈরি হয়ে গেছে 34,000 টাকা। তার মানে পাওনাদার 34,000 টাকা বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব 34,000 টাকা কমে গেছে। কি কেন কমছে? ক্রয় খরচের কারণে। এরপরেরটা দেখো, দোকান ভাড়া পরিশোধ করা হয়েছে 16,500 টাকা। তাহলে ভাড়া পরিশোধ করার কারণে ব্যয় হয়ে গেছে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে এটা কি হবে, এইটা হবে মালিকানা সত্ত্ব থেকে কমাই দিতে হবে। অপরদিকে এটা নগদ টাকা কমে গেছে, নগদ থেকে কমাই দিতে হবে। তাহলে এটা কি হবে, নগদের ঘরে 16,500 টাকা মাইনাস দেখাইতে হবে এবং মালিকানা সত্ত্বের ঘরে 16,500 টাকা মাইনাস দেখাইতে হবে। এখানে লিখতে হবে ভাড়া খরচ। ওকে। এরপরে 10 তারিখে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা, নগদের টাকা বৃদ্ধি পাইছে 75,000 টাকা এবং এইটা কি হয়েছে, এইটা পণ্য কি হয়ে গেছে, বিক্রয় হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু বিক্রয় হলে আয় হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে 75,000 টাকা, নগদ 75,000 টাকা বৃদ্ধি পাবে, এখানে বিক্রয় আয় লিখবো। ওকে। এইবার আমাদের ক্যালকুলেশনের পালা। দেখো নগদের যোগফল করে ফেলবো। নগদে 2,40,000 মাইনাস 16,500 প্লাস 75,000, ঠিক আছে, সমান 2,98,500। এই যে এখানে লিখে ফেলবো, হ্যাঁ। এরপরে যন্ত্রপাতি 56,000 এটাই রয়েছে, পাওনাদার 34,000 এটাই রয়েছে। এইবার আমরা একটু মালিকানা সত্ত্বটা দেখবো, হ্যাঁ। মালিকানা সত্ত্বটা 3,17,000 মাইনাস 21,000, তারপরে মাইনাস 34,000 মাইনাস 16,500 প্লাস 75,000। যেটার আগে যে চিহ্ন আছে তাই দিয়ে আমরা লাস্টে সমান চাপ দেবো। তাহলে এটা কত দাঁড়ালো, 3,20,500। এই যে 3,20,500। এবার দেখো এই পাশে দুইটা কলাম রয়েছে, 3,20,500 আর 34,000, মোট কত, 3,54,500। এই 3,54,500 এখানে দায় প্লাস মালিকানার সাথে লিখে দিব। এই পাশেও দেখো, এই পাশে কি আছে, 2,98,500 প্লাস 56,000। এই যে এই দুইটার যোগফল সমান কত হবে, 3,54,500। দেখো মোট সম্পদ 3,54,500 এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব 3,54,500 মোট মিলে গেছে, ঠিক আছে। তো এই ছিল এই অঙ্কের সমাধান। ওকে। এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার অঙ্ক বলছে 6, 17, 19 এবং 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট করো। তাহলে 6, 17, 19 এবং 28 তারিখের লেনদেন। তাহলে আমরা একটু দেখি, মার্ক করে ফেলি কোনগুলা করব। 6 প্রথমে করব 6, তারপরে 17, 19 এবং 28, এগুলো ডেবিট ক্রেডিট করতে বলছে। 6 তারিখে কি ছিল, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয়। তাহলে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেছি বাকিতে, তাহলে এখানে টাকাটা এখনো পাইনি, টাকাটা পাবো। তাহলে কার কাছ থেকে টাকাটা পাবো, সে হলো দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার যেটাই লিখে দেবো, ব্র্যাকেটে জাহিদ স্টোর লিখে দেবো, প্রাপ্য হিসাব ডেবিট এবং এটা বিক্রয় করার কারণে আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। তাইলে এটা কি হবে, দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা 15,000 টাকা লিখে ফেলবো, ঠিক আছে, কারণ এখানে 15,000 টাকা দেওয়া আছে। এরপর 17 তারিখে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করার কারণে নগদান হিসাব কমে গেছে, ঠিক আছে। নগদান হিসাব কমে গেলে ক্রেডিট হয় আর ক্রয় হলে ব্যয় হয়, ঠিক আছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট
আর নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে এটা লিখে দেব, ক্রয় হিসাব ডেবিট ৩৫,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ৩৫,০০০ টাকা। ঠিক আছে? এরপরে ১৯ তারিখে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ১৫,০০০ টাকা। তার মানে যন্ত্রপাতি কমে গেছে এখানে, আর নগদ টাকা বৃদ্ধি পাইছে। তাহলে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ১৫,০০০ টাকা। এরপরে পরেরটা বলেছে ২৮ তারিখে মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে টাকা উত্তোলন করছে। নগদ টাকা উত্তোলন করছে, নগদ টাকা কমে গেছে, আর উত্তোলন করার কারণে মালিকানা সত্ত্ব কমে গেছে। মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হয়, আর নগদ সম্পদ কমলে ক্রেডিট হয়। তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। এই যে ৪,৫০০ টাকা বসাই দিয়েছি। তো এই ছিল ডেবিট ক্রেডিট। এখানে যেহেতু কারণ সহ ব্যাখ্যা করতে বলে নাই, এইজন্য সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি এই সমস্ত জিনিস আমরা লিখি নাই। শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে, ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করে দিয়েছি। তো এই ছিল ২ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় এবং কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে, অবশ্যই আমাকে জানাবে। কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানাইতে পারো। আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।